ভাবি, ও আমার প্রাণের ভাবি, তুমি কি করছো? আমি কতক্ষণ তোমার জন্য বসে বসে অপেক্ষা করছি তোমার সাথে একটু গল্প করব বলে। জানো ভাবি, তোমার সাথে আমি গল্প করতে না পারলে আমার কিচ্ছু ভালো লাগে না। কথাগুলো বলছিল আমার কিউট একটা দেবর, যাকে আমি অনেক অনেক বিশ্বাস করতাম। কিন্তু একদিন ঝড় বৃষ্টির দিন ছিল। আমার স্বামী ব্যবসার কাজে বাইরে চলে গিয়েছিল। আমি আমার দেবরের সাথে বসে বসে অতীতের কিছু বিষয় নিয়ে গল্প করছিলাম। হঠাৎ আমার দেবর এমন একটা কাণ্ড করে বসল, তাতে আমি বন্ধুরা বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবে, নিশ্চয়ই অনেক মজা পাবে। তো তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। বন্ধুরা, আমার নাম প্রজ্ঞা শর্মা। আমি নেপালের একজন মেয়ে। আমার জীবন ছিল রঙিন, হাসি খুশি এবং স্বপ্নে ভরা। আমার হাসি মুখ ও সহজ সরল কথাবার্তার জন্য গ্রামের সবাই আমাকে পছন্দ করত। আমি সবার সঙ্গে খোলা মনে কথা বলতাম এবং মানুষের কথা সহজেই বিশ্বাস করতাম। এই স্বভাবের জন্য অনেকে আমাকে ভালোবাসত, তবে কেউ কেউ মনে করত আমি একটু বেশি সরল। তবুও আমি সবসময় নিজের মতো থাকতে পছন্দ করতাম। আমার জীবনের এই হাসি খুশি দিনগুলো আরও রঙিন হয়ে উঠল যখন আমার বিয়ে হলো অরুণের সঙ্গে। অরুণ আমার জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। সে শহরে ব্যবসা করে। মানুষ হিসেবে খুবই শান্ত এবং দায়িত্বশীল। তার সদা হাস্যোজ্জ্বল ব্যবহার এবং হাসি আমাকে সব সময় আকর্ষণ করত। বিয়ের পর আমি তার বাড়িতে এলাম, যেখানে আমি আমার দেবর অনিমেষের সঙ্গে পরিচিত হলাম। অনিমেষ বয়সে আমার থেকে ছোট এবং তার স্বভাব ছিল খুবই প্রাণবন্ত। সে সব সময় আমার সঙ্গে গল্প করতে চাইত এবং আমার কাছাকাছি সময় কাটাতে পছন্দ করত। প্রথম প্রথম আমি ভেবেছিলাম এটা তার স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ আচরণ। সে বয়সে ছোট, তাই হয়তো আমাকে বড় বোনের মতোই দেখে। কিন্তু কিছুদিন যাওয়ার পর আমি লক্ষ্য করলাম অনিমেষের কথাবার্তা এবং মনোযোগ কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছে। তার কথায় মাঝে মাঝে এমন কিছু ইঙ্গিত থাকত যা আমাকে ভাবিয়ে তুলত। আমি মনে মনে ভাবতাম, তার এই আচরণের পেছনে কি কারণ থাকতে পারে। আমি অরুণের কাছে অনিমেষের আচরণের কথা জানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু অরুণ তার ছোট ভাইকে খুব ভালোবাসে এবং তার ওপর পূর্ণ ভরসা করে। সে বলতো, প্রজ্ঞা, অনিমেষ তো ছেলে মানুষ, ওর মনে কোনো খারাপ চিন্তা থাকতে পারে না। ও তোমাকে বড় বোনের মতোই সম্মান করে। অরুণের কথায় আমার মন আরও দ্বিধায় পড়ে গেল। আমি কি তবে ভুল বুঝছি, নাকি অনিমেষের আচরণের পেছনে সত্যিই কিছু আছে? আমি ঠিক করলাম আমাকে আরও সতর্ক হতে হবে। একদিন সকালে অরুণ যখন তার ব্যবসার কাজে শহরে গিয়েছিল, অনিমেষ আমার কাছে এসে বলল, ভাবি, তুমি সবসময় এত চিন্তিত থাকো কেন? চলো বাগানে একটু বসে গল্প করি। আমি তার কথা হালকা হেসে বললাম, অনিমেষ, আমার অনেক কাজ আছে, তুমি বরং তোমার বন্ধুদের সঙ্গে সময় কাটাও। কিন্তু সে হাসি মুখে বলল, ভাবি, তুমি আমার সঙ্গে কথা বলতে চাও না কেন? আমি কি তোমার কাছে বিরক্তিকর? আমি শান্তভাবে উত্তর দিলাম, না অনিমেষ, তুমি বিরক্তিকর নও, আমি শুধু একটু ব্যস্ত। অনিমেষের এই ধরনের কথাবার্তা আমাকে ক্রমশ অস্বস্তিতে ফেলছিল। সে যখনই সুযোগ পেত আমার সঙ্গে বেশি সময় কাটানোর চেষ্টা করত। একদিন বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে সে আমার কাছে এসে বলল, ভাবি, তোমার বইগুলো খুব সুন্দরভাবে সাজানো, আমাকে একটা বই পড়তে দাও না। আমি দ্রুত বললাম, অনিমেষ, তুমি নিজে বই বেছে নিতে পারো, আমি এখন একটু ব্যস্ত। আমি তাকে স্পষ্ট করে বুঝিয়ে দিতে চাইলাম যে আমি তার সঙ্গে অযথা সময় কাটাতে চাই না। আমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। অনিমেষের আচরণের পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে তা আমি বুঝতে পারছিলাম না। তার কথাবার্তা আমাকে ভাবিয়ে তুলছিল। আমি ঠিক করলাম আমাকে আরও সাবধানে থাকতে হবে। আমি অরুণের সঙ্গে এই বিষয়ে খোলাখুলি কথা বলার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু অরুণ বাড়িতে থাকলে অনিমেষ হঠাৎ স্বাভাবিক হয়ে যেত, যা আমাকে আরও বিভ্রান্ত করছিল। দিনগুলো এভাবেই কাটছিল। আমি অনিমেষের আচরণের পেছনের কারণ বোঝার চেষ্টা করছিলাম। তার প্রতিটি কথা আমাকে নতুন করে ভাবিয়ে তুলছিল। আমার মনে হচ্ছিল তার এই সব কিছুর পেছনে কিছু একটা রহস্য আছে যা আমি এখনো বুঝতে পারিনি। দিনগুলো দ্রুত পার হচ্ছিল। অনিমেষের আচরণ নিয়ে আমার মনে সন্দেহ ক্রমশ বাড়ছিল। সে যখনই আমার সঙ্গে কথা বলতো, তার কথায় একটা অতিরিক্ত মনোযোগ থাকত, যেন সে আমার সঙ্গে বেশি সময় কাটাতে চায়। আমি তার আচরণের পেছনের উদ্দেশ্য বুঝতে পারছিলাম না।
আমি চেষ্টা করতাম তার সঙ্গে দূরত্ব বজায় রাখতে, কিন্তু অনিমেষ যেন সবসময় আমার সঙ্গে কথা বলার সুযোগ খুঁজত। তার প্রাণবন্ত স্বভাব আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলছিল। আমি মনে মনে ভাবতাম, তার এই আচরণের কারণ কি হতে পারে। একদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। অরুণ শহরে তার ব্যবসার কাজে গিয়েছিল। বাড়িতে আমি একা। হঠাৎ অনিমেষ এসে বলল, ভাবি, তুমি সবসময় এত কাজ করো কেন? একটু বাইরে এসো না। ভাবি, আমাদের বাড়ির সামনে ফুলের বাগানে কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে, চলো না দেখে আসি। আমি উত্তর দিলাম, না ভাই, এখন যাওয়া যাবে না, বাসায় আমার অনেক কাজ আছে, তুমি বরং তোমার বন্ধুদের সঙ্গে সময় কাটাও। সে হাসি মুখে বলল, ভাবি, আমি শুধু তোমার সঙ্গে একটু গল্প করতে চাই। তার কথায় আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম, তবে আমি নিজেকে সামলে নিয়ে কাজে মন দিলাম। আমি ঠিক করলাম অনিমেষের সঙ্গে আরও স্পষ্ট করে কথা বলা দরকার। সেদিন বিকেলে সে আবার আমার কাছে এলো এবং বলল, ভাবি, তুমি কি আমার সঙ্গে গল্প করতে চাও না? আমি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললাম, অনিমেষ, আমি তোমার ভাবি, আমার অনেক দায়িত্ব আছে, তাই আমি সবসময় গল্প করার সময় পাই না। তুমি তোমার পড়াশোনা বা বন্ধুদের সঙ্গে সময় কাটাও। সে কিছুটা থতমত খেয়ে বলল, ভাবি, আমি শুধু তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তুমি আমাকে ভুল বুঝছো। আমি চুপ করে রইলাম, কিন্তু আমার মন শান্ত হলো না। আমি অরুণের কাছে এই বিষয়ে আবারও কথা বলার চেষ্টা করলাম। এক সন্ধে অরুণ বাড়ি ফিরলে আমি তাকে বললাম, অরুণ, অনিমেষের আচরণ আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলে। সে সবসময় আমার সঙ্গে বেশি সময় কাটাতে চায়। অরুণ হেসে বলল, প্রজ্ঞা, তুমি অনেক বেশি ভাবছো। অনিমেষ তো ছেলে মানুষ, ও শুধু তোমাকে বড় বোনার মতোই দেখে, ওর মনে কোনো খারাপ চিন্তা থাকতে পারে না। অরুণের কথায় আমার মন আরও ভারী হয়ে গেল। আমি ভাবলাম, আমি কি তবে ভুল বুঝছি? একদিন দুপুরে আমি আমার ঘরে বসে বই পড়ছিলাম। অনিমেষ এসে বলল, ভাবি, তুমি কি বই পড়ছো? আমাকে একটা বইয়ের নাম সাজেস্ট করো না। আমি ভ্রু কুঁচকে তার দিকে তাকালাম। আমি বললাম, অনিমেষ, তুমি লাইব্রেরি থেকে নিজে বই বেছে নিতে পারো, আমি এখন একটু ব্যস্ত। সে হাসি মুখে বলল, ভাবি, তুমি সবসময় আমাকে এড়িয়ে চলো, আমি তো শুধু তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি দৃঢ়ভাবে বললাম, অনিমেষ, আমার অনেক কাজ আছে, তুমি অন্য কিছুতে মন দাও। অনিমেষের এই ধরনের আচরণ আমাকে দিন দিন আরও বিভ্রান্ত করছিল। আমি বুঝতে পারছিলাম না তার মনে আসলে কি চলছে। তার কথাবার্তা আমাকে ভাবিয়ে তুলছিল। আমি মনে মনে ঠিক করলাম আমাকে তার সঙ্গে আরও দূরত্ব বজায় রাখতে হবে। এক সন্ধে আমি বারান্দায় বসেছিলাম। অনিমেষ এসে বলল, ভাবি, তুমি জানো, ছোটবেলায় গল্পের বই পড়তে ভালোবাসতাম। তুমি কি কখনো গল্পের বই পড়ো? আমি শান্তভাবে বললাম, অনিমেষ, আমি মাঝে মাঝে পড়ি, তুমি বরং তোমার বন্ধুদের সঙ্গে এসব নিয়ে গল্প করো। সে হাসল, কিন্তু আমি তার কথার পেছনে কিছু একটা ইঙ্গিত খুঁজে পেলাম। আমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। অনিমেষের আচরণের পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে তা আমি বুঝতে পারছিলাম না। আমি ঠিক করলাম আমাকে তার সঙ্গে আরও স্পষ্ট করে কথা বলতে হবে। আমি অরুণের জন্য অপেক্ষা করছিলাম, যাতে তার সঙ্গে এই বিষয়ে খোলাখুলি আলোচনা করতে পারি। আমার মনে শান্তি ছিল না, আমার মনে অস্থিরতা দিন দিন বাড়ছিল। অনিমেষের আচরণ আমাকে ক্রমশ অস্বস্তিতে ডুবিয়ে দিচ্ছিল। তার অতিরিক্ত মনোযোগ এবং আমার সঙ্গে কথা বলার প্রচেষ্টা আমাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছিল। আমি চেষ্টা করতাম তার সঙ্গে দূরত্ব বজায় রাখতে, কিন্তু অনিমেষ যেন আমার প্রতিটি প্রচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছিল। আমি ঠিক করলাম আমাকে তার সঙ্গে আরও স্পষ্ট করে কথা বলতে হবে। তবে তার আগে আমার মনে সন্দেহ আরও বেড়ে গেল একটি ঘটনার পর। একদিন দুপুরে আমি বাড়ির উঠোনে কাজ করছিলাম। অনিমেষ এসে বলল, ভাবি, তুমি সবসময় এত কাজ করো কেন? একটু বসে গল্প করবে না? আমি শান্তভাবে উত্তর দিলাম, অনিমেষ, আমি এসব কাজ নিজেই করতে পারি, তুমি বরং তোমার পড়াশোনায় মন দাও। সে হাসি মুখে বলল, ভাবি, আমি তো শুধু তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাই। তার কথায় আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম এবং দ্রুত কাজ শেষ করে ঘরে চলে গেলাম। আমি অরুণের ফিরে আসার অপেক্ষায় ছিলাম। এক সন্ধ্যায় অরুণ বাড়িতে ফিরল। রাতে খাওয়ার পর যখন আমরা আমাদের ঘরে ছিলাম, আমি বললাম, অরুণ, আমি অনিমেষের ব্যাপারে কথা বলতে চাই। ওর আচরণ আমাকে অস্বস্তিতে ফেলে। সে সবসময় আমার সঙ্গে বেশি সময় কাটাতে চায়। অরুণ হেসে বলল, প্রজ্ঞা, তুমি বেশি ভাবছ। অনিমেষ তো ছেলে মানুষ, ও শুধু তোমাকে বড় বোনের মতো দেখে। তার কথায় আমার মন ভারী হয়ে গেল। আমি ভাবলাম, আমি কি সত্যি ভুল বুঝছি? কিন্তু আমার সন্দেহ কম ছিল না। অনিমেষের প্রতিটি কথা আমাকে ভাবিয়ে তুলছিল। একদিন সকালে আমি বাড়ির ছাদে গিয়েছিলাম কিছু কাজ করতে। অনিমেষ এসে বলল,
ভাবি, ছাদে এত সকালে কি করছো? একটু গল্প করবে না? আমি দৃঢ় কণ্ঠে বললাম, অনিমেষ, আমি ব্যস্ত, তুমি তোমার বন্ধুদের সঙ্গে সময় কাটাও। সে একটু থমকে গিয়ে বলল, ভাবি, তুমি আমাকে কেন এত এড়িয়ে চলো? আমি তো শুধু বন্ধুত্ব করতে চাই। আমি তার কথার উত্তর না দিয়ে কাজে মন দিলাম। একদিন বিকেলে বাড়িতে কেউ ছিল না। আমি আমার ঘরে বসে বই পড়ছিলাম। অনিমেষ এসে বলল, ভাবি, কি বই পড়ছ? আমাকে একটা ভালো বইয়ের নাম বলো না। আমি বই থেকে চোখ না তুলে বললাম, অনিমেষ, তুমি নিজে বই বেছে নিতে পারো, আমি এখন ব্যস্ত। সে হাসি মুখে বলল, ভাবি, তুমি আমাকে সবসময় এড়িয়ে চলো, আমি কি তোমার কাছে বিরক্তিকর? আমি শান্তভাবে বললাম, অনিমেষ, আমার অনেক কাজ আছে, তুমি অন্য কিছুতে মন দাও। অনিমেষের এই আচরণ আমাকে আরও অস্থির করে তুলছিল। আমি বুঝতে পারছিলাম না তার মনে আসলে কি চলছে। আমি ঠিক করলাম আমাকে তার সঙ্গে আরও স্পষ্টভাবে কথা বলতে হবে। একদিন সকালে যখন বাড়িতে কেউ ছিল না, আমি তাকে ডেকে বললাম, অনিমেষ, তুমি আমার সঙ্গে এত বেশি কথা বলতে চাও কেন? আমি তোমার ভাবি, আমার দায়িত্ব আছে, তুমি আমার সঙ্গে দূরত্ব বজায় রাখো। সে হেসে বলল, ভাবি, তুমি বেশি গম্ভীর হয়ে যাচ্ছ, আমি তো শুধু তোমার সঙ্গে গল্প করতে চাই। তার কথায় আমার সন্দেহ আরও বেড়ে গেল। আমি আবার অরুণের কাছে কথা বলার চেষ্টা করলাম। এক রাতে যখন আমরা বারান্দায় বসেছিলাম, আমি বললাম, অরুণ, আমি অনিমেষের ব্যাপারে সত্যিই চিন্তিত, ওর আচরণ আমাকে অস্বস্তিতে ফেলে। অরুণ একটু বিরক্ত হয়ে বলল, প্রজ্ঞা, তুমি কেন ওকে নিয়ে এত ভাবো? অনিমেষ তো আমার ভাই, ওর মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই। তার কথায় আমি চুপ করে গেলাম। আমার মনের মধ্যে একটা ঝড় চলছিল। অনিমেষের আচরণের পেছনে আসল সত্যটা কি তা আমি বুঝতে পারছিলাম না। আমি ঠিক করলাম আমাকে আরও সতর্ক থাকতে হবে। আমি তার সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিলাম, কিন্তু সে যেন আমার প্রচেষ্টাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছিল। অনিমেষের আচরণ আমার মনের শান্তি কেড়ে নিচ্ছিল। তার অতিরিক্ত মনোযোগ আমাকে বারবার অস্বস্তিতে ফেলছিল। আমি চেষ্টা করছিলাম তার সঙ্গে দূরত্ব বজায় রাখতে, কিন্তু সে যেন আমার প্রতিটি প্রচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছিল। আমি অরুণের কাছে বারবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সে তার ভাইয়ের প্রতি অগাধ বিশ্বাসের কারণে আমার কথা গুরুত্বের সঙ্গে নিচ্ছিল না। আমার মনে হচ্ছিল যেন আমি একাই সন্দেহের মধ্যে আটকা পড়েছি। একদিন সকালে আমি বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। অনিমেষ এসে বলল, ভাবে, তুমি সবসময় এত কাজ করো কেন? একটু বসে গল্প করবে না? আমি শান্তভাবে উত্তর দিলাম, অনিমেষ, আমি এসব কাজ নিজেই করতে পারি, তুমি বরং তোমার পড়াশোনায় মন দাও। সে হাসি মুখে বলল, ভাবি, আমি তো শুধু তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাই। আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম এবং দ্রুত কাজে মন দিলাম। আমি ঠিক করলাম অনিমেষের সঙ্গে আরও স্পষ্টভাবে কথা বলতে হবে। একদিন বিকেলে যখন বাড়িতে কেউ ছিল না, আমি তাকে ডেকে বললাম, অনিমেষ, তুমি আমার সঙ্গে এত বেশি কথা বলতে চাও কেন? আমি তোমার ভাবি, আমার দায়িত্ব আছে, তুমি আমার সঙ্গে দূরত্ব বজায় রাখো। সে হেসে বলল, ভাবি, তুমি বেশি গম্ভীর হয়ে যাচ্ছ, আমি তো শুধু তোমার সঙ্গে গল্প করতে চাই। তার কথায় আমার সন্দেহ আরও বেড়ে গেল। একদিন দুপুরে আমি বাড়ির উঠোনে ফুলের গাছে পানি দিচ্ছিলাম। অনিমেষ এসে বলল, ভাবি, তুমি ফুলের এত যত্ন নাও, খুব সুন্দর লাগে, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? আমি বললাম, অনিমেষ, আমি এই কাজ নিজেই করতে পারি, তুমি অন্য কিছুতে মন দাও। সে হাসি মুখে বলল, ভাবি, আমি তো শুধু তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাই। আমি তার কথার উত্তর না দিয়ে কাজে মন দিলাম। আমি অরুণের কাছে আবারও কথা বলার চেষ্টা করলাম। এক সন্ধ্যায় যখন আমরা বারান্দায় বসেছিলাম, আমি বললাম, অরুণ, আমি অনিমেষের ব্যাপারে সত্যিই চিন্তিত, ওর আচরণ আমাকে অস্বস্তিতে ফেলে। অরুণ একটু বিরক্ত হয়ে বলল, প্রজ্ঞা, তুমি কেন ওকে নিয়ে এত ভাবো? অনিমেষ তো আমার ভাই, ওর মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই। তার কথায় আমি চুপ করে গেলাম, কিন্তু আমার মনের অস্থিরতা কমল না। একদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম। অনিমেষ এসে বলল, ভাবি, তুমি এত ভালো রান্না করো, আমি কি তোমার কাছ থেকে কিছু শিখতে পারি? আমি দৃঢ় কণ্ঠে বললাম, অনিমেষ, তুমি তোমার পড়াশোনায় বা অন্য কিছুতে মন দাও, আমি এখন ব্যস্ত। সে হাসি মুখে বলল, ভাবি, আমি তো শুধু তোমার সঙ্গে একটু গল্প করতে চাই। আমি তার কথার উত্তর না দিয়ে কাজে মন দিলাম। আমি ঠিক করলাম অনিমেষের সঙ্গে আরও স্পষ্টভাবে কথা বলতে হবে। একদিন বিকেলে যখন বাড়িতে কেউ ছিল না, আমি তাকে ডেকে বললাম, অনিমেষ, তুমি আমার সঙ্গে এত বেশি কথা বলতে চাও কেন? আমি তোমার ভাবি, এটা আমাকে অস্বস্তিতে ফেলে। সে একটু থমকে দিয়ে বলল, ভাবি, তুমি আমাকে ভুল বুঝছো, আমি তো শুধু তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তুমি আমার পরিবার। তার কথায় আমি কিছুটা বিভ্রান্ত হলাম,
কিন্তু আমার মন তখনও শান্ত হলো না। একদিন দুপুরে আমি বাড়ির উঠোনে বসেছিলাম। অনিমেষ এসে বলল, ভাবি, তুমি বাগানে এত যত্ন নাও, খুব সুন্দর লাগে। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? আমি বললাম, অনিমেষ, আমি এই কাজ নিজেই করতে পারি, তুমি অন্য কিছুতে মন দাও। সে হাসি মুখে বলল, ভাবি, আমি তো শুধু তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাই। আমি তার কথার উত্তর না দিয়ে কাজে মন দিলাম। আমি চেষ্টা করছিলাম তার সঙ্গে দূরত্ব বজায় রাখতে, কিন্তু সে যেন আমার প্রতিটি প্রচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছিল। অরুণের কাছে কথা বলেও কোনো লাভ হচ্ছিল না, কারণ সে তার ভাইয়ের প্রতি অগাধ বিশ্বাস রাখত। আমি ঠিক করলাম আমাকে নিজেই এই রহস্যের সমাধান করতে হবে। একদিন সকালে আমি বাড়ির বাগানে কাজ করছিলাম। অনিমেষ এসে বলল, ভাবি, তুমি বাগানে এত যত্ন নাও, খুব সুন্দর লাগে। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? আমি বললাম, অনিমেষ, আমি এই কাজ নিজেই করতে পারি, তুমি অন্য কিছুতে মন দাও। সে হাসি মুখে বলল, ভাবি, আমি তো শুধু তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাই। আমি কিছুটা অস্বস্তি বোধ করলাম এবং কাজে মন দিলাম। আমি ঠিক করলাম অনিমেষের সঙ্গে আরও স্পষ্টভাবে কথা বলতে হবে। একদিন বিকেলে যখন বাড়িতে কেউ ছিল না, আমি তাকে ডেকে বললাম, অনিমেষ, তুমি আমার সঙ্গে এত বেশি কথা বলতে চাও কেন? আমি তোমার ভাবি, আমার দায়িত্ব আছে, তুমি আমার সঙ্গে দূরত্ব বজায় রাখো। সে হাসি মুখে বলল, ভাবি, তুমি বেশি গম্ভীর হয়ে যাচ্ছ, আমি তো শুধু তোমার সঙ্গে গল্প করতে চাই। তার কথায় আমার সন্দেহ আরও বেড়ে গেল। একদিন বিকেলে আমি আমার ঘরে বসে একটা বই পড়ছিলাম। অনিমেষ এসে বলল, ভাবি, কি বই পড়ছো? আমাকে একটা ভালো বইয়ের নাম বলো না। আমি বই থেকে চোখ না তুলে বললাম, অনিমেষ, তুমি নিজে বই বেছে নিতে পারো, আমি এখন ব্যস্ত। সে হাসি মুখে বলল, ভাবি, তুমি আমাকে সবসময় এড়িয়ে চলো, আমি কি তোমার কাছে বিরক্তিকর? আমি শান্তভাবে বললাম, অনিমেষ, আমার অনেক কাজ আছে, তুমি অন্য কিছুতে মন দাও। আমি ঠিক করলাম অনিমেষের আচরণের পেছনের সত্য জানার জন্য আমাকে আরও সতর্ক থাকতে হবে। একদিন সন্ধ্যায় যখন বাড়িতে কেউ ছিল না, আমি তাকে ডেকে বললাম, অনিমেষ, তুমি আমার সঙ্গে এত বেশি কথা বলতে চাও কেন? আমি তোমার ভাবি, আমার দায়িত্ব আছে, তুমি দূরত্ব বজায় রাখো। সে হেসে বলল, ভাবি, তুমি বেশি গম্ভীর হয়ে যাচ্ছ, আমি তো শুধু তোমার সঙ্গে গল্প করতে চাই। তার কথায় আমার সন্দেহ আরও বেড়ে গেল। একদিন দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম। অনিমেষ এসে বলল, ভাবি, তুমি এত ভালো রান্না করো, আমি কি তোমার কাছ থেকে কিছু শিখতে পারি? আমি দৃঢ় কণ্ঠে বললাম, অনিমেষ, তুমি তোমার পড়াশোনায় বা অন্য কিছুতে মন দাও, আমি এখন ব্যস্ত। সে হাসি মুখে বলল, ভাবি, আমি তো শুধু তোমার সঙ্গে একটু গল্প করতে চাই। আমি তার কথার উত্তর না দিয়ে কাজে মন দিলাম। আমার মনের মধ্যে একটা ঝড় চলছিল। অনিমেষের আচরণ আমাকে ক্রমশ আরও গভীর রহস্যের দিকে ঠেলে দিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না তার এই কথাবার্তার পিছনে আসল উদ্দেশ্য কি। আমি ঠিক করলাম আমাকে আরও সতর্ক হতে হবে। আমি তার সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিলাম, কিন্তু সে যেন আমার প্রতিটি প্রচেষ্টাকে চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছিল। আমি জানতাম এই ঘটনার পেছনে কিছু একটা রহস্য আছে, আর আমাকে সেই সত্যটা খুঁজে বের করতেই হবে। অনিমেষের আচরণ আমাকে এতটাই অস্থির করে তুলেছিল যে আমি আর চুপ করে থাকতে পারছিলাম না। তার অতিরিক্ত মনোযোগ এবং আমার সঙ্গে বারবার কথা বলার চেষ্টা আমার মনে একটা গভীর সন্দেহ তৈরি করেছিল। অরুণের কাছে বারবার কথা বলেও কোনো লাভ হয়নি, কারণ সে তার ভাইয়ের প্রতি অগাধ বিশ্বাস রাখত। আমি ঠিক করলাম এবার আমাকে নিজেই এই রহস্যের সমাধান করতে হবে। আমি অনিমেষের আচরণের পেছনের সত্য জানার জন্য একটি পরিকল্পনা করলাম। একদিন বিকেলে বাড়িতে কেউ ছিল না। আমি ইচ্ছা করে বারান্দায় বসে একটু সময় কাটালাম, যাতে দেখি অনিমেষ কিভাবে প্রতিক্রিয়া দেখায়। সে এসে বলল, ভাবি, তুমি বারান্দায় বসে কি ভাবছ? একটু গল্প করবে না? আমি শান্তভাবে বললাম, অনিমেষ, আমি শুধু একটু বিশ্রাম করছি, তুমি আমার সঙ্গে এত কথা বলতে চাও কেন? সে একটু থমকে গিয়ে বলল, ভাবি, তুমি আমাকে ভুল বুঝছো, আমি শুধু তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তুমি আমার পরিবার। আমি দৃঢ় কণ্ঠে বললাম, অনিমেষ, আমি তোমার ভাবি, আমার সঙ্গে দূরত্ব বজায় রাখো। এখন বলো, তুমি কি কিছু লুকাচ্ছ? অনিমেষ একটু ইতস্তত করে বলল, ভাবি, আমি একটা ভুল করে ফেলেছি, তোমার কাছে বা ভাইয়ের কাছে কিভাবে বলবো বুঝতে পারছি না। আমি অবাক হয়ে বললাম, কি ভুল? এখনও তো কিছুই হয়নি, তুমি কি বলতে চাও? সে মাথা নিচু করে বলল, ভাবি, তুমি যা ভাবছো তা ভুল। আমার তোমার প্রতি কোনো খারাপ উদ্দেশ্য নেই।
আমি আসলে একটা বিষয় নিয়ে খুব টেনশনে আছি। আমি বললাম, অনিমেষ, আমি থাকতে তোমার কিসের টেনশন? নিশ্চিন্তে বলো। অনিমেষ একটু দ্বিধা করে বলল, ভাবি, আমি তোমার ছোট বোন তৃষার সঙ্গে 1 সপ্তাহ আগে গোপনে বিয়ে করে ফেলেছি। তার কথা শুনে যেন আমি অবাক হয়ে গেলাম। তৃষা আর অনিমেষ? আমি কখনো কল্পনাও করিনি তারা এমন কিছু করবে। আমি অবাক হয়ে বললাম, তৃষা? তুমি আর তৃষা? এটা কিভাবে হলো? অনিমেষ বলল, ভাবি, আমরা দুজন অনেক দিন ধরে একে অপরকে পছন্দ করি, কিন্তু আমি জানতাম তুমি আর ভাই এটা সহজে মেনে নেবে না। তাই আমি তোমার সঙ্গে কাছাকাছি থাকার চেষ্টা করছিলাম, যাতে তুমি আমার সমর্থন পাও। আমি চাই তুমি আমাদের বিয়েটা মেনে নাও। আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। অনিমেষের এই কথা আমার সব সন্দেহ দূর করে দিল। আমি ভেবেছিলাম তার আমার প্রতি অন্য কোনো উদ্দেশ্য আছে, কিন্তু সে আসলে তার ছোট বোনের প্রতি ভালোবাসায় এতটাই আন্তরিক ছিল। আমি বললাম, অনিমেষ, তুমি আমাকে এতদিন এটা বলনি কেন? আমি তোমাকে ভুল বুঝেছি। সে মাথা নিচু করে বলল, ভাবি, আমি ভয় পাচ্ছিলাম। আমি জানতাম না তুমি বা ভাই এটা কিভাবে নেবে, তাই তোমার সঙ্গে কাছাকাছি থাকার চেষ্টা করছিলাম, যাতে তুমি আমাকে বিশ্বাস করো। আমি হেসে বললাম, অনিমেষ, তুমি এটা আগে বললেই পারতে। আমি তোমাদের বিয়ে মেনে নেব, কিন্তু এটা অরুণ আর আমার পরিবারের কাছে বোঝানোর দায়িত্ব আমার। অনিমেষের চোখে একটা স্বস্তির হাসি ফুটে উঠল। সে বলল, ভাবি, তুমি যদি আমাদের পাশে থাকো, আমি জানি সব ঠিক হয়ে যাবে। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম, চিন্তা করো না, আমি সব ম্যানেজ করব। পরের কয়েকদিন আমি অরুণ আর আমার পরিবারের সঙ্গে কথা বললাম। প্রথমে অরুণ একটু অবাক হলো অনিমেষ আর তৃষার ভালোবাসার কথা শুনে, কিন্তু শেষে সে তাদের সম্পর্ক মেনে নিল। আমার পরিবারও তৃষার সুখের কথা ভেবে তাদের সম্পর্কে সম্মতি দিল। আমি অনিমেষ আর তৃষার জন্য একটি সুন্দর পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে পুনরায় আয়োজন করলাম। সবাই মিলে তাদের নতুন জীবনের শুভকামনা জানালাম। অনেক সময় আমরা আমাদের কাছের মানুষদের ভুল বুঝি। তাদের আচরণের পেছনে আমরা নানা সন্দেহ তৈরি করি, কিন্তু সত্যটা হয়তো একেবারে ভিন্ন। অনিমেষের আচরণ আমাকে প্রথমে ভুল বুঝিয়েছিল, কিন্তু শেষে আমি বুঝতে পেরেছি তার মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। সে শুধু তার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য আমার সমর্থন চাইছিল। তাই আমাদের সবসময় ধৈর্য ধরে সত্যটা জানার উচিত, কারণ ভুল বোঝাবুঝি আমাদের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয়, এমনকি বিপদগামীও করে তোলে। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর তোমরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।